প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন উদ্ভিদবিদ আজহারুল ইসলাম খান। আপনাকে বৃক্ষ বন্ধুও বলা হয়। আপনি বৃক্ষ বন্ধু টাইটেলটা কিভাবে পেলেন এবং কেন আপনাকে বৃক্ষ বন্ধু বলা হয়? আসলে আমি তো অনেক দিন যাবৎ কাজ করছি উদ্ভিদ পরিবেশ প্রতিবেশ নিয়ে। তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আমার কাজগুলিকে পোস্ট করতাম। সেখান থেকে দেখা গেল যে কিছু বন্ধুবান্ধব আমাকে বলতে শুরু করলো হঠাৎ করে যে প্রকৃত বৃক্ষবন্ধু তুমি। এরম করতে করতে একজন থেকে দুইজন এরম যেতে যেতে এখন প্রায় 1 মিলিয়ন লোক তো আমাকে দেখে প্রায়। তো সব মানুষের কাছে এটা এভাবেই পৌঁছে গেছে। 1 মিলিয়ন লোক কি ফেসবুক আপনার পেজ ফলো করে? পেজ ফলো করে। এই গাছপালা নিয়ে আপনি বিভিন্ন পোস্ট দেন। তা আপনি এত গাছপালা আসলে চিনেন কি করে, বা এটা কিভাবে সম্ভব? আসলে মানুষের প্যাশনটা যদি থাকে তাহলে সবই সম্ভব, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আমি এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেছি, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সুতরাং এইটার প্রতি ফ্যাসিনেশনটা আমার একটু বেশি, দরদটা একটু বেশি, আকর্ষণটাও একটু বেশি। যে কারণেই আমি সাধারণত বিভিন্ন উদ্ভিদ কোনটা কোন জায়গায় হচ্ছে, কোনটার হ্যাবিটেট কী, এগুলো চিনাটা আমার জন্য সহজ হয়। কক্সবাজারে ফলদ বাংলাদেশের একটা অনুষ্ঠান আপনি করছেন। আসলে এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্যটা কি? আসলে ফলদ বাংলাদেশ হচ্ছে একটা বাংলাদেশের একটা বিরাট বড় প্রতিষ্ঠান। আমরা যে কাজটা করছি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেশি উদ্ভিদগুলি রোপণ করতে বলছি, ইন্ডিজেনাস প্ল্যান্ট যেটাকে বলা হয়, এবং ফলের গাছ রোপণ করতে বলছি। তার উদ্দেশ্য হচ্ছে ফলের গাছ রোপণ করলে দুইটা ভূমিকা আছে এখানে। এক তো আপনি অক্সিজেন পাচ্ছেন, ফল পাচ্ছেন, আপনি ফল পাচ্ছেন, সাথে ওয়াইল্ড লাইফ যেগুলি আছে ওয়াইল্ড লাইফও ফল পাচ্ছে। কেননা আপনি নিশ্চয়ই সেটা জানেন যে ওয়াইল্ড লাইফকে তো আমরা খাবার দিতে পারি না। ওয়াইল্ড লাইফকে খাবার যেহেতু দেওয়া যায় না, ওরা বনে যে ফলগুলি হয় সেই ফল থেকেই সে খাবার খাবে, অথবা আপনার রোপণকৃত যে ফল গাছ সেই ফল গাছের ফল সে খাবে। আপনি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গাছের সাথে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেন, বিভিন্ন স্কুলে ভিজিট করে তাদেরকে নিয়ে যান। এতে করে কি প্রতিবন্ধকতা ফেস করেন এবং কি উপকার হয়? আচ্ছা, স্কুলের ছাত্রছাত্রীদেরকে যদি প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ এবং উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এই জিনিসটার সাথে পরিচয় ঘটালে ও বড় হয়ে সে এই জিনিসটা সে ধারণ করবে, ধারণ করে তার পরবর্তী বংশধর যারা আসবে তাদের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রকৃতিটা সবুজ থাকবে, আমাদের প্রকৃতিতে যে মানুষ বসবাস করে সেই মানুষগুলি ভালো থাকবে, আমাদের খাদ্য শৃঙ্খলটা সঠিকভাবে ঠিক থাকবে। আচ্ছা, বীজ বোমাটা কি? আপনি বীজ বোমা যেটা মারেন বলে আমরা জানি, এটা আসলে শব্দটা আমি বীজ বোমা বলতে চাই না, আমি বলতে চাই হচ্ছে বীজ গোলা। অর্থাৎ এটা হচ্ছে এরকম একটা পদ্ধতি, আপনি যদি অনেকগুলা বীজ একসাথে, কোনো উদ্ভিদের বীজ আপনার কাছে থাকে, সেটাকে যদি আপনি প্রপাগেশন করতে চান, ছড়িয়ে ছিটিয়ে দিতে চান, তাহলে এই যে বর্ষাকালে মাটির কাদার ভিতর যদি বীজের গোলাটা ঢুকিয়ে ছড়িয়ে দেন, তাহলে এটার ভিতর থেকে বীজটা জার্মিনেট হবে, জার্মিনেট হয়ে গাছটা সেখানে হবে। এটা সাধারণত করা হয় দুর্গম এলাকায়, যে এলাকায় সাধারণত আপনি যেতে পারবেন না বা কোনো পানি আছে, পানি পার হয়ে যেতে পারবে না, এইসব জায়গাতে বীজ বোমাটা, অর্থাৎ আপনি যেটা বলছেন বীজ বোমা অথবা বীজ গোলা, এটা ছুড়ে দিলে সেখানে গাছ। আচ্ছা, বৃক্ষরোপণ করার সময়টা বছরের কোন সময়টা সবচেয়ে ভালো? বৃক্ষরোপণ করার সময় হচ্ছে উপযুক্ত সময় বর্ষাকাল। বিকজ বর্ষাকালে বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই কারণে যে এই সময় গাছগুলি প্রচুর পরিমাণে পানি পায়, বৃষ্টির ন্যাচারাল পানি পায়, যে পানিটা আপনার দ্রবীভূত নাইট্রোজেন থাকে সেই পানিতে। দ্রবীভূত নাইট্রোজেন থাকলে যে উদ্ভিদের যে শিশু উদ্ভিদের যে পাতা, সেই পাতার মধ্যে যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা দিয়ে দ্রবীভূত নাইট্রোজেন সে গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি সতেজ এবং সজীব হয়ে ওঠে এবং বেঁচে যায়। বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, এর সাথে আসলে আমাদের উদ্ভিদের কমে যাওয়া, গাছপালা কেটে ফেলা, এর সম্পর্ক কতটুকু সক্রিয়ভাবে জড়িত, এবং এই গাছপালা বা সবুজায়ন যদি প্রকৃতভাবে বিশ্বে আবার নতুন করে করা হয়, এটা করতে করতে এর সুফল পেতে পেতে এবং পূর্বের এই আবহাওয়ায় ফিরে যেতে আমাদের কতটুকু সম্ভাবনা আছে এবং সম্ভব কি না, সেই ব্যাপারে সম্ভব এটা। কারণ হচ্ছে আমাদের যে প্রাকৃতিক বনগুলি ছিল, আমরা শিল্পায়নের কারণে, আমরা বাসস্থানের কারণে, অজ্ঞতার কারণে সেই বনগুলিকে নষ্ট করে দিয়েছি, যে কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এছাড়া কিছু কার্বন নিঃসরণ তো আছেই, মানুষ না বুঝে অনেক কিছু আমরা করেছি। সুতরাং একটা উদ্ভিদ এবং বন সৃষ্টি করতে হলে তো আপনি 1 বছরের মধ্যে একটা বন পেয়ে যাবেন না, আপনাকে একটু সময় দিতে হবে। এদের ক্যানোপিটা বড় হইতে আপনি সময় দেবেন। যখন এদের ক্যানোপি বড় হবে তখন এর অক্সিজেন দিবে, অক্সিজেন দিলে পরিবেশ শীতল থাকবে। অর্থাৎ উদ্ভিদ যত বেশি বড় হবে, উদ্ভিদের পাতা যত বেশি থাকবে,
তত বেশি উদ্ভিদ আপনার অক্সিজেন বেশি দিবে। তার কারণ হচ্ছে উদ্ভিদের পাতায় হচ্ছে লক্ষ লক্ষ রান্নাঘর থাকে উদ্ভিদের পাতায়, সুতরাং পাতা যত বেশি হবে অক্সিজেন তত বেশি হবে। একজন উদ্ভিদবিদের সাথে একজন ভেষজবিদ আয়ুর্বেদিক চিকিৎসকের সম্পর্কটা আসলে কি? খুবই চমৎকার একটা সম্পর্ক, ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক। আমি বলবো এই কারণে যে একজন উদ্ভিদবিদ একটা গাছকে শনাক্ত করে দিবেন, ভেষজবিদ উনি ফার্মাকোলজি পড়েছেন, একজন উদ্ভিদবিদও ফার্মাকোলজি পড়েছেন। সুতরাং একটা উদ্ভিদকে যদি আপনি কিভাবে বাড়িয়ে তুলতে হবে, একটা উদ্ভিদকে কীভাবে যত্ন করতে হবে, উদ্ভিদবিদ হিসাবে সেটা যেমন আমরা জানি, আবার একটা উদ্ভিদের থেকে কি ওষুধ হবে, সেই ওষুধটার ডোজ কি হবে, কতবার খেতে হবে, কতটুকু পানির সাথে খেতে হবে, এটা যারা ভেষজবিদ এবং আয়ুর্বেদ বিষয়টা নিয়ে কাজ করেন তারা ভালো জানেন। আমরা জানি যে গাছের ভিতরে নানান ওষুধ আছে, ওষুধি গাছ, গাছের থেকে অনেক মেডিসিন হয়, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অনেক ওষুধ, এবং কি আমাদের অ্যালোপ্যাথির ওষুধও গাছ থেকে অনেক অংশে হয়। বাংলাদেশে এক্সেপশনাল এরকম কোনো গাছের সন্ধান আপনার কি আছে যেটা সম্পর্কে আমরা জানি না, যেটা এমন ভয়াবহ রোগের ওষুধ হতে পারে? অফকোর্স হাইড্রোকার্পাস কুর্জি নামে একটা গাছ আছে, আমি সাইন্টিফিক নেম বললাম, এটাকে বলে চালমুগরা। চালমুগরার ফলটা দেখতে জাস্ট লাইক কদবেল। এই কদবেলের মতো যে ফলটা হয়, সেই ফলের ভিতরে যে বীজ থাকে, সেই বীজটা থেকে নিষ্কাশিত যে তেলটা হয়, সেই তেলটা দিয়ে কুষ্ঠরোগের চিকিৎসা করা হয়। খুব চমৎকার একটা ঔষধ এটা কুষ্ঠরোগের জন্য। তবে বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশের পরিস্থিতিতে, আমাদের প্রেক্ষাপটে এই উদ্ভিদের সংখ্যাটা কমে গেছে। হাইড্রোকার্পাস কুর্জি, যেটাকে চালমুগরা বললাম, সেই চালমুগরা গাছটা এখন খুব কম, আপনি দেখতেই পাবেন। কুষ্ঠরোগও তো কমে গেছে, কুষ্ঠরোগও কমে গেছে। কিন্তু চলমান জনপ্রিয় রোগ, জনপ্রিয় এই কারণে বললাম যে রোগগুলো মানুষের অহরহ হয়, আলসার, ক্যান্সার, টিউমার, ঠান্ডাজনিত রোগ, হাঁপানি, কিডনিজনিত রোগ, এগুলোর কোনো আলসারের জন্য যেমন ধরেন আপনি, যদি আমি বলি আপনাকে, খুব পরিচিত একটা উদ্ভিদ, কিন্তু পরিচিত হলেও দেখবেন আপনি অনেকের বাড়িতে যাবেন সেই উদ্ভিদটা নাই, সেটা হচ্ছে সিম্পলি পেঁপে। পেঁপে গাছ এমন একটা উপকারী ভেষজ উদ্ভিদ, যেটার পেঁপের বীজ যদি আপনি পানিতে ভিজিয়ে রেখে, অর্থাৎ পাকা পেঁপের বীজ পানিতে ভিজিয়ে রেখে সেটা যদি আপনি পরের দিন পানিটা পান করেন, তাহলে আপনার কোনো অ্যান্টি আলসারেন্ট খাইতে হবে না। আপনার যে আলসার হবে, যে হবে, অনেককে শুনি সকালবেলা একটা লেবু গরম পানিতে দিয়ে একটি রসুন সহ খায়, সেটার উপকারিতা কি? মধু সহ, সেটা ডিটক্স ওয়াটার বলে এটাকে। সেটার উপকারিতা হলো যে ভিটামিন সি তো উপকারিতা, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আপনার বডিতে কাজ করবে। রসুন তো হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। সুতরাং এটা ডিটক্স ওয়াটার যদি হয়, সেটাও বডির জন্য খুবই ভালো, খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পাচ্ছেন সাথে সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য সংক্ষেপে চ্যানেলের দর্শককে বলেন। দর্শকরা যে যেখানে আছেন, বৃক্ষরোপণ করবেন, সেটা অবশ্যই আমাদের পরিবেশ এবং প্রতিবেশ উপযোগী বৃক্ষ হতে হবে। যে বৃক্ষটি আপনি রোপণ করার পরে আপনার কাজে লাগবে, অর্থাৎ আপনার আশেপাশে বনের মধ্যে যে ওয়াইল্ড লাইফ আছে, বন্য পাখি আছে, বন্য সরীসৃপ আছে, ওদেরও কাজে লাগবে, সেরকম বৃক্ষরোপণ করবেন। তার কারণ হচ্ছে, যদি বন্য পশুকে আপনি একটা উদ্ভিদ রোপণ করার মাধ্যমে সেই ফল খেতে না দেন, তাহলে এই বন্য পাখিগুলি, বন্য পশুগুলি কোথায় খাবার পাবে? যদি আপনি সেই খাবারটা আপনার রোপণকৃত গাছের মধ্যে তাদেরকে দিতে পারেন, তাহলে তারা ফুড সাইকেলে একটা ভূমিকা রাখবে। ফুড সাইকেল যদি টিকে থাকে, তাহলে একটা উদ্ভিদ টিকে থাকবে। একটা উদ্ভিদ যদি টিকে থাকে, তাহলে বন্য পশুরা টিকে থাকবে। বন্য পশুরা যদি টিকে থাকে, ফুড সাইকেল যদি ঠিক থাকে, আমরা মানুষ যারা আছি, তারা পৃথিবীতে এবং আমাদের দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো। এটা তো আছেই, অক্সিজেনটাও পাবো, সঠিক অক্সিজেন এবং পিওর অক্সিজেন পাবো। সবাই ভালো থাকবেন।